স্বাগত জানাচ্ছি বিরতির সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদুল মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত ৪ জন হাসপাতালে। লঞ্চে আগুনের ঘটনায় মালিক সহ ৮ জনকে গ্রেপ্তারের নির্দেশ নৌ আদালতের। বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ। ঘাটারচর কাঁচপুর রুটে অর্ধশত বাসের অভিন্ন সেবা। আদি বুড়িগঙ্গা উদ্ধারে বহুতল ভবন সহ ২৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অভিযান। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। ৫ জেলায় সংঘর্ষে আহত ২৯, আটক ২৬ জন। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। নারায়ণগঞ্জ সদরের রেল ক্রসিংয়ে যানজটে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। পুলিশ জানিয়েছে, ঢাকা ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। শহরের ১ নম্বর রেলগেট এলাকায় যানজটের কারণে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়েছিল আনন্দ পরিবহনের একটি বাস। এ সময় দ্রুত গতিতে ট্রেনটি দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার করা হয় ৩ জনের মরদেহ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকা নারায়ণগঞ্জ লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ সদরের রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, যানজটে বাসটি দাঁড়িয়েছিল এমনটি জানা গেছে। লেভেল ক্রসিংয়ে কি কোনো গেটম্যান ছিল না, লাইনম্যান ছিল না, যারা গাড়ি থামানোর সংকেত দেবে? আসলে এই বিষয়টি যদি আপনাকে আমি বলি যে নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিন যাবৎ যানজটের যে সমস্যা, আজকের এই দুর্ঘটনার মূল প্রধান কারণ আমরা স্থানীয় যে বাসিন্দা এবং এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলে কিন্তু এই বিষয়টি আমরা জানতে পেরেছি যে যখন এই ১ নং রেলগেট এলাকায় যখন এই রেল ক্রসিংয়ে এই আনন্দ পরিবহনের বাসটি এসে যখন দাঁড়ায়, এই বাসটি কিন্তু একমাত্র যানজটের কারণে এখানে আটকে পড়েছিল এবং এখানে লাইনম্যান যেই চেকপোস্টটিতে লাইনম্যান রেল ক্রস সে যে কাজটি করে, আসলে এই বাসের জন্য কিন্তু বাসটি এমনভাবে ছিল সে কিন্তু সেই সিগন্যাল লাইন এই পোস্টটি কিন্তু তখন ফেলতে পারেনি। এসব কারণেই কিন্তু তখন ট্রেন এই বাসটিকে দুমড়ে মুচড়ে প্রায় ৫০ ফুটের মতো দূরে নিয়ে যায়। আমি আসলে একটু দেখাতে চাই আপনাকে, এখানে যেই বাসটি আনন্দ পরিবহনের বাসটি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং যেই স্পটের থেকে প্রায় ৫০ ফিটের মতো দূরে এটাকে হেঁচড়ে নিয়ে যায় এবং এই বাসে তেমন যাত্রী না থাকলেও আশেপাশে যারা ছিল তারাই কিন্তু এই হতাহতের ঘটনা এবং আহত হয়েছেন। নিহতরাও কিন্তু এই আশেপাশে বাসের পাশেই ছিল এবং এই বিষয়টিকে আমি কিছুক্ষণ আগে আমি কথা বলেছি নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের যে উপপরিচালক আব্দুল্লাহ আরিফিন, তিনি আমাকে যে এই বিষয়টি জানিয়েছেন যে তারা ঘটনার পরপরই কিন্তু তারা উদ্ধার কাজ করেছেন এবং ১০ জন এই ঘটনায় ১০ জন আহতদের তারা হসপিটালে পাঠায় এবং নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হসপিটাল থেকে সেখান থেকে ঢাকা মেডিকেলে ৪ জনকে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর আহত। আবাসিক মেডিকেল চিকিৎসক যে জরুরি বিভাগে তিনি আমাকে নিশ্চিত করেছেন তার অবস্থা, একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ঘটনাস্থলেই কিন্তু ২ জন মারা গেছে এবং একজনের দেহের পায়ের অংশ অর্থাৎ তার পুরো বডি পাওয়া যায়নি, তবে পায়ের একটি অংশ পাওয়া গেছে এবং ফায়ার সার্ভিস ওই ব্যক্তি আসলে মারা গেছে না জীবিত আছে সেটাও এখন তারা নিশ্চিত হতে পারেনি। তারা অনুসন্ধান করছেন এবং তদন্ত করছেন। তো এসব বিষয় আসলে এখন পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান চলছে। আপনি বলছিলেন যে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের অনেকেই বাস যাত্রী ছিলেন না, তারা আশপাশের লোকজন। নিহতদের পরিচয় কি জানা গেছে?
আসলে এখন পর্যন্ত যে উদ্ধার অভিযান চলছে, আমাদেরকে নিশ্চিত করে তাদের পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি। তবে তারা পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন এবং ঢাকা হসপিটালে যে আহতদের নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আসলে ফায়ার সার্ভিস এবং পথচারীরাই কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে এবং খবর পেয়ে হয়তো তাদের স্বজনরা হসপিটালে আসছেন, কিন্তু তাদের পুরো পরিচয় এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেনি পুলিশ। অনেক ধন্যবাদ রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ঝালকাঠিতে লঞ্চে আগুনে প্রাণহানির ঘটনায় নৌ আদালতে মামলার পর 4 মালিক সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দুপুরে নৌ আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। মামলাটি করেন নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক। আসামি করা হয়েছে লঞ্চটির মালিক হামজালাল শেখ সহ 8 জনকে। দুর্ঘটনার মামলা হওয়ায় আইন অনুযায়ী রোববারই অভিযান 10 লঞ্চের ফিটনেস সনদ, নিবন্ধন এবং মাস্টার চালকদের সনদ স্থগিত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ অনুযায়ী সঠিক ব্যবস্থাপনা না থাকার অভিযোগও আনা হয়েছে। বাদী হয়েছে আমাদের মুখ্য পরিদর্শক জনাব শফিকুর রহমান। 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মালিক, মাস্টার, ড্রাইভার সহ 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সুগন্ধায় আগুন লাগা লঞ্চের মালিক হামজালাল শেখকে প্রধান আসামি করে বরগুনার আদালতে মামলা হয়েছে। ফায়ার সার্ভিস পরিচালক জানিয়েছেন, অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় প্রাণহানি বেড়েছে। নিখোঁজদের সন্ধানে 3য় দিনের অভিযানের সময় একথা জানান তিনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সঙ্গে কথা বলতে বরগুনার সার্কিট হাউসে আসেন সেই আগুন থেকে প্রাণে বেঁচে ফেরা যাত্রীরা। তাদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ। পরে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফাইল ইসলামের নেতৃত্বে সেখানে আসেন কমিটির সদস্যরা। যাত্রীরা বলেন, চালকের অদক্ষতা ও কর্মীদের অবহেলায় প্রাণহানি বেড়েছে। লঞ্চটা নোঙর করা গেলে আমার মনে হয় সর্বোচ্চ 5-10 জন লোক মারা যেত, যেটা ওই শুরুতেই মেশিনটা ব্লাস্ট হওয়ার সময় যে লোকগুলো মারা গেছে, এরপরে আর একটা লোকও মারা যেত না। 2 থেকে 3টা ট্রলার নিয়ে গেলে অনেক মানুষের জীবন বাঁচানো যেত। প্রজাতন্ত্রের কি কেউ নেই এইটুকু দেখার জন্য? ইঞ্জিন যে জায়গাটা থেকে আগুনের উৎপত্তির কথা বলা হচ্ছে সেই জায়গাটা আমরা আরও এক্সপার্ট দিয়ে পরীক্ষা করাবো। তারপরে কমিটি বসে বক্তব্য বিশ্লেষণ করে তারপরে কমিটির সিদ্ধান্তে উপনীত হবে। এদিকে আগুনের ঘটনাকে হত্যাকাণ্ড বলে লঞ্চ মালিক হামজালাল শেখকে প্রধান আসামি করে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 25 জনকে। হামজালাল শেখকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা 20 থেকে 25 জন ব্যক্তিকে আসামি করে একটি মামলা নিয়ে এসেছি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিজ্ঞ আদালত এই মামলা শুনানি শুনে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত একটি সরাসরি একটি এজাহারের আদেশ দেন। সুগন্ধা নদীতে 3য় দিনের মতো চলেছে উদ্ধার অভিযানও। এ সময় ট্রলার নিয়ে নিখোঁজদের খুঁজেছেন স্বজনরা। পরে ফায়ার সার্ভিস পরিচালক জানান, অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় হতাহত বেড়েছে। অবভিয়াসলি বলা যায় তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কার্যকরী খুব একটা ছিল না, এবং যারা এটা দায়িত্বে ছিল তারাও এই যে ফায়ার ইনসিডেন্ট ঘটে এটাকে তারা ম্যানেজ করতে পারেনি। সুগন্ধার পাড়ে অপেক্ষমান স্বজনদের এখন একটাই চাওয়া, প্রিয়জনের মরদেহটি অন্তত বাড়ি নিতে চান তারা। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুগন্ধা নদীতে লঞ্চের আগুনের কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে নিহতদের 50 লাখ এবং গুরুতর আহতদের 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। এই রিটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিআর চেয়ারম্যান এবং এমভি অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে বাদী করা হয়েছে। বরগুনা রুটের প্রতিটি লঞ্চে থাকে 8 থেকে 9 হাজার লিটার জ্বালানি তেল। রাখা হয় বেশ কিছু গ্যাস সিলিন্ডার। তবে এর বিপরীতে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপনের ব্যবস্থা। ইঞ্জিন রুমে নামমাত্র ফায়ার এক্সটিংগুইশার থাকলেও নেই ডেক বা কেবিনে। এতে অগ্নি ঝুঁকির মধ্যেই চলাচল করতে হচ্ছে যাত্রীদের। আগুন পানির মধ্যিখানে ব্যবধান শুধু একটি লোহার পাটাতন। তারপরও নদীতে ভাসা লঞ্চে পুড়ে ঝরে গেল 42 প্রাণ। নদীপথে দুর্ঘটনা বলতেই যাত্রীরা বোঝেন লঞ্চ ডুবি। তবে শুক্রবার লঞ্চে ঘটল নজিরবিহীন এক অগ্নিকাণ্ডের
ঘটনা। লঞ্চডুবি থেকে যাত্রীদের বাঁচাতে রাখা হয় লাইফ বয়া। তবে অগ্নি দুর্ঘটনার জন্য লঞ্চগুলোতে কি রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা? ঢাকা বরগুনা রুটের লঞ্চ শাহরুখ 2, যাত্রীরা কতটা নিরাপদ এসব নৌযানে সে প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে দেখা গেল নিচতলার ডেকে সবচেয়ে বেশি যাত্রী উঠলেও কোনো অগ্নি নির্বাপন যন্ত্র নেই সেখানে। ইঞ্জিন রুমের পাশেই রাখা 8টি জ্বালানি তেলের ড্রাম, আছে গ্যাস সিলিন্ডারও। সেখানকার অগ্নি নির্বাপন যন্ত্রে তারিখ বসানো হয়েছে নতুন করে। তার উপর এসব কিভাবে ব্যবহার করতে হয় জানেন না লঞ্চ কর্মীরা। ঠিক করে ড্রাইভার আছে, ঠিক আছে, লঞ্চে ড্রাইভার ঠিক করে রাখে। আপনি তো বললেন যে কিভাবে করে, কিন্তু আপনি জানেন না, তাই তো? না, আমি জানি না এগুলো। ঘাটে ভেড়া এমভি ফারহানের পরিস্থিতিও একই। তাদের আগুন নেভানোর সক্ষমতা দেখতে চাইলে পাম্প ছেড়ে পানি পেতেই লেগে গেল প্রায় 10 মিনিট। এ লঞ্চের কর্মীদেরও নেই প্রশিক্ষণ। দক্ষিণ বঙ্গমুখী লঞ্চগুলোর প্রতিটিতে জ্বালানি তেলের মজুদ থাকে 8 থেকে 9,000 লিটার। এতে আগুনের তীব্রতা বাড়তে পারে বহুগুণ। সে অনুপাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাতেই অভিযান 10-এ লাগা আগুনে এত প্রাণহানি হয়েছে বলে ধারণা। আগুন নিভাবার কোনো ব্যবস্থা ছিল না, তাছাড়া ওখানে যে কোনো লোক যাবে এরকম কোনো কারো ক্ষমতা ছিল না। আগুনটা খুব তীব্র ছিল। আর ওই সময় কোনো স্টাফ, কোনো টুটা শব্দ নাই, যার যে নামিয়ে গেছে, লাভাইয়া নামিয়ে গেছে। যারা স্টাফ ছিল কোনো লোকে মাইকিংও করে নাই, কোনো লোকে একটা পদক্ষেপ যদি একটা সেহন রশি লইয়াও নামতে, তাইলে লঞ্চটা থামাই নিয়া আর কিছু মানুষ এত মানুষ অ্যাক্সিডেন্ট হইতে না। বিশেষজ্ঞরা বলছেন নিয়ম মেনে শক্ত নজরদারি না করা হলে দুর্ঘটনায় প্রাণহানি বন্ধ করা যাবে না। একটা অ্যাক্সিডেন্টের সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং যাত্রীদের জীবন কিভাবে বাঁচাতে হবে, একটা আইনের মাধ্যমে বাস্তবায়ন করে এরকম একটা সেফটি কালচার যদি আমাদের নৌ নিরাপদ করার জন্য একটা প্র্যাকটিসে নিয়ে আসতে চায়, তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমে আসবে। দুর্ঘটনার পর শুধু তদন্ত কমিটি গঠন নয়, নৌপথ নিরাপদ করতে সরকারের জোর তৎপরতাও চেয়েছেন সংশ্লিষ্টরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরগুনা। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গুরুতর আহত নারী এবং শিশু সহ 15 জনের অবস্থা স্থিতিশীল থাকলেও কেউ শঙ্কামুক্ত নন। এছাড়া বাকি 7 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। ডাক্তাররা বলছেন সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় রোগীদের অবস্থা যে কোনো সময় খারাপ হতে পারে। ঢাকায় আনা রোগীদের 3 জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে পাঠানো বিশেষ মেডিকেল টিমকে শেখ হাসিনা বার্ন ইউনিট থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। বরিশালে রোগীর অবস্থার অবনতি হলে তাদের বিশেষ ব্যবস্থায় ঢাকা আনা হবে বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। 2 সিটির উদ্যোগে সড়কে নেমেছে ঢাকা নগর পরিবহনের বাস। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে 50টি বাস। পর্যায়ক্রমে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ 42টি রুটে এই সার্ভিসের আওতায় আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর ঢাকার 2 মেয়র জানান 2023 সালের মধ্যে সব রুটে এই সেবা চালু হবে। পুরনো বাসগুলোকেই সাজানো হয়েছে নতুনের মতো করে। রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় 27 কিলোমিটার দূরত্বে চলবে ঢাকা নগর পরিবহন। বিআরটিসির 30টি দোতলা বাস ও বেসরকারি আরও 20টি, মোট 50টি বাস দিয়ে শুরু হয়েছে কার্যক্রম। থাকছে ই-টিকিটিং ব্যবস্থাও। রোববার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ঢাকার 2 মেয়র জানান সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত সব রুটে এই সেবা চালু করা হবে। একটি গাড়িতে মাত্র 5 জন জায়গা ধরে, কিন্তু আমরা বাসকে যদি আমরা সুন্দরভাবে, নিরাপদভাবে, টাইমলি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু ঢাকা শহরের চাপ কিন্তু অনেক কমে যাবে। এই রুটের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 15 পয়সা। যাত্রী ছাউনিতে দাঁড়াবে, বাস বেতে দাঁড়াবে এবং আপনারা সেখানে আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য সুন্দরভাবে সেখানে অবতরণ, সেখানে বাসে উঠবেন। সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আশ্বাস দেন নগরীতে সুশৃঙ্খলা ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার। আমি আশা করি আমাদের 2 মেয়র সকলের সাথে সমন্বয় রক্ষা করে কাজ করে যাচ্ছেন এবং সবার সমন্বয়ে সুশৃঙ্খল আধুনিক গণপরিবহন ব্যবস্থা
আমরা চালু করতে পারবো। এই সেবা চালুর ফলে ভোগান্তি কমার আশা করছে যাত্রীরা, সেই সাথে সেবার মান ধরে রাখার দাবিও জানিয়েছেন তারা। তো মেয়র মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যাতে টিকিটিং সিস্টেমটা আমরা রাখে এবং নিয়ম শৃঙ্খলা যাতে বজায় রাখে। আমরা চাচ্ছি যে আরও অন্যান্য রুটেও যেন এরকমভাবে ভালো কিছু থাকে। টিকিট মোটামুটি তো ভালোই দেখতেছি, যে অনেকক্ষণ গ্যাপ হয়েছে গাড়ির, যে জন্য টিকিটও আছে। বাস রুট রেশনালাইজেশনের পুরো কার্যক্রমটি পরিচালনা করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদি বুড়িগঙ্গা দখল করে গড়ে ওঠা 6তলা একটি এবং 4তলা দুটি সহ মোট 26টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভেঙে দেওয়া হচ্ছে ভাড়া থাকা একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। উচ্ছেদ করা হয় কয়েকটি আধা পাকা ভবন। তবে ভবন মালিকদের দাবি, জমির দলিলপত্র দেখে সব ধরনের কর নিয়েছে সরকার। এরপরও কিভাবে অবৈধ হলো তা বুঝতে পারছেন না তারা। কামরাঙ্গীরচরের শহীদনগর এলাকায় বুড়িগঙ্গা এসে কিছুটা বাঁক নিয়ে ইয়কৃতির হয়ে ঢুকেছে ভেতরে। পাশাপাশি বুড়িগঙ্গার আদি চ্যানেলের দাগও এই অংশে, যা দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা। এমন পরিস্থিতিতে রোববার সকাল 10টার দিকে কামরাঙ্গীরচরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন ও দক্ষিণ সিটি কর্পোরেশন, আর এতে সহযোগিতা করে বিআইডব্লিউটিএ। জেলা প্রশাসন বলছে, সিএস ম্যাপ অনুযায়ী বেড়িবাঁধ থেকে অন্তত 200 ফিট জমি দখল হয়েছে নানা সময়। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন সহ নানা স্থাপনা। ভবন মালিকদের দাবি, ভূমি অফিস ও সিটি কর্পোরেশনের নানা কর দিচ্ছেন তারা। জমির সব ধরনের দলিলপত্র তাদের হালনাগাদ। আমাদের ইউটিলিটি বিল, যেগুলো গ্যাস, বিদ্যুৎ, পানি এবং ইভেন কি কিছুদিন আগে একটা পদ্মার লাইন এসেছে, পদ্মার পানির লাইন এসেছে, সেই পদ্মার পানির লাইনটা আমাদের দিয়ে গেছে। নদীর জমি হলে আমি ব্যাংকে মর্গেজ দিতে পারতাম। অবশ্যই ব্যাংকের লিগেল হয়তো আইনজীবী 2-3টা থাকে, তারা সার্চ করে এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে। এটা ঠিক কিনা, এটা আপনারা বলেন। আমি যতটুকু জানি 1 টাকা প্রদান করে না ব্যাংক, যদি আপনার রিয়েল কাগজপত্র না হয়। সেইখানে কেন আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে কেন আমাদের লোন দিচ্ছে? স্থানীয় বাসিন্দাদের এক অংশের দাবি, হাজি সেলিমের মদিনা ট্রেডিং ও র্যাব 10-এর কার্যালয়ের অংশবিশেষ আদি বুড়িগঙ্গার চ্যানেলে। এসব স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি করছেন তারা। 74টি স্থাপনা, কিন্তু বড় বড় স্থাপনা ঢাকার আদি চ্যানেলের মধ্যে পড়েছিল। সব তো একই জমি, এইটাও এই জমি আর ওইটাও একই জমি, এক জমি এনে দিয়ে থাইকে যাবো, ওটা ভাঙে যাবো। এই আদি বুড়িগঙ্গা চ্যানেল চিহ্নিত করতে প্রায় 1.5 বছর ধরে জরিপ হয়েছে। জরিপের নথি হাইকোর্টে জমা দিলে নির্দেশনা আসে 6 মাসের মধ্যে দখলমুক্ত করার। এই আদি বুড়িগঙ্গা চ্যানেলের বেড়িবাঁধের এই পারে এবং ওপারে কি পরিমাণ সম্পত্তি আছে তা একটি মেজারমেন্ট করা হয়। সেই মেজারমেন্টের ভিত্তিতে এখানে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেটার একটা তালিকা করা হয় এবং সেগুলো সকল কিছুই মহামান্য হাইকোর্টে দাখিল করা হয়। অভিযানের আগেই অনেকে সরিয়ে নিয়েছেন অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ আরও 5 দিনে এলাকায় উচ্ছেদ অভিযান চালাবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে পর্যটক ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সন্দেহভাজন 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম। গ্রেপ্তার আসামিরা হলো রেজাউল করিম, মামুনুর রশিদ ও মেহেদি হাসান। আটক অন্য 2 জনের বিষয়ে তদন্ত চলছে। ডিআইজি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ধর্ষণের ঘটনায় সহযোগী ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মূল অভিযুক্ত আশিককে এখনও আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এর আগে শনিবার আসামি রিয়াজ উদ্দিন ছোটনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। যেগুলো দেশে ক্রাইম ঘটে সেটার জন্য বিচার, আদালত এবং পুলিশ রয়েছে। আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ কক্সবাজারকে আপনারা যেরকম নিরাপদ ছিল এরকম নিরাপদ একটা শহর হিসেবে গণ্য করতে পারবেন এবং আমরা যারা দুষ্ট আছে, দুষ্টের দমন করার জন্য আমরা আছি। আমরা ইনশাআল্লাহ দুষ্টের দমন করব। চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত হচ্ছে আগামী জুনে। চলবে মেট্রো রেলও। কর্ণফুলীর তলদেশে টানেল সহ আরও কয়েকটি মেগা প্রকল্পের উদ্বোধন নতুন বছরে। গতি এসেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজেও। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা জানিয়েছেন সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের 10টি অগ্রাধিকার প্রকল্প চলমান, এর মধ্যে বেশ কয়েকটির কাজ রয়েছে শেষ পর্যায়ে। গুরুত্বের দিক থেকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু। তাতে এখন চলছে পিচ ঢালাইয়ের কাজ। আগামী জুনেই স্বপ্নের এই সেতু
চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সেতুমন্ত্রী। এখন পিচ ঢালার কাজ চলছে, ওটা শেষ হলেই তো শেষ। আগামী বছর ইনশাল্লাহ পদ্মা সেতু যান চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আগামী বছর চালু হচ্ছে মেট্রো রেলও, আর গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট উন্মুক্ত হচ্ছে নতুন বছরই। গতি এসেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে। আমি আশা করছি এবছরের শেষ দিকে বাস র্যাপিড ট্রানজিটও আমরা উন্মুক্ত করে দিতে পারবো যান চলাচলের জন্য। আর আমরা মেট্রো রেল চালু করতে যাচ্ছি 2022 সালে। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজও 75% শেষ। চলাচল করা যাবে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় দরপতনের সপ্তাহ শুরু করলো দেশের 2 স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক কমেছে প্রায় 73 পয়েন্ট এবং দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া 79 প্রতিষ্ঠান। তবে ডিএসইতে লেনদেন বেড়েছে 83 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 261 পয়েন্ট। রোববার মূল্যসূচকের কিছুটা উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে 5 মিনিট পর থেকেই কমতে থাকে সব সূচক। সারাদিন লেনদেন চলে ব্যাপক উত্থান পতনে। দিন শেষে ডিএসইএক্স সূচক প্রায় 73 পয়েন্ট কমে অবস্থান করছে 6629 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 885 কোটি 61 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 83 কোটি 82 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 378টি কোম্পানির মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 79 প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে মাত্র 47টির। কমেছে 300টির এবং অপরিবর্তিত আছে 31টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিল, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে এশিয়া ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং তৃতীয় অবস্থানে ডেফোডিল কম্পিউটার্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 261.41 পয়েন্ট কমে অবস্থান করছে 19,268 পয়েন্টে। লেনদেন হয়েছে 58 কোটি 18 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে নদ নদীগুলোকে রক্ষা করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেছেন তিনি। পরিকল্পনা করব, তখন এটি আন্তদেশীয় একটি পরিকল্পনার অংশ হতে হবে ফাইনালি। এবং দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের কারণে যে অভিঘাতগুলো হচ্ছে, আজ থেকে 20 বছর পর হিমালয়ের বরফ কতটুকু থাকবে, আজ থেকে 20 বছর পর, 30 বছর পর, 50 বছর পর নদীগুলোর প্রকৃতি কি হতে পারে, সেটির সাথেও সমন্বয় করে নৌপথ উদ্ধারের পরিকল্পনাটা করতে হবে। জাতীয় পার্টি ও জাসদের মতো নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি ন্যাপের। সার্চ কমিটি নিয়েও নেই আগ্রহ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিয়ে সহিংসতামুক্ত ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে জোর দিয়েছেন দলটির নেতারা। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছেন রাষ্ট্রপতি। রোববার এই আলোচনায় অংশ নিতে বঙ্গভবনে আসেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের নেতারা। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সহ রাষ্ট্রপতির কাছে 7 দফা প্রস্তাবনা দিয়েছে ন্যাপের 7 সদস্যের প্রতিনিধি দল। আমরা নাম চাইও নাই, আমরা সার্চ কমিটির কথা উল্লেখ করিনি। নির্বাচন কমিশন আইন করার জন্য আমরা তাদেরকে বলেছি, তো উনি উনার সীমিত ক্ষমতার মধ্যে উনি চেষ্টা করবেন, উনি বলেছেন। এর আগেও রাষ্ট্রপতির সংলাপে এসে একই দাবি জানায় বিরোধী দল জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এই আইনটির উদ্দেশ্য হবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য। ওই দল দুটোর মতো সার্চ কমিটি নিয়েও আগ্রহ দেখায়নি ন্যাপ। রাষ্ট্রপতির কাছে চেয়েছে সহিংসতা মুক্ত, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের উদ্যোগ। ভোটাধিকারের জন্য যেন সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে, সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, যেন সেখানে কোনো মন্ত্রী এমপি যেন কোনো প্রভাব খাটাতে না পারে, এই ধরনের প্রস্তাব আমরা দিয়েছি।
এদিকে আমন্ত্রণ পেলেও বঙ্গভবনের এই সংলাপে সাড়া দেয়নি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। কারণ হিসেবে 2012 ও 2017 সালে সংলাপের দেয়া প্রস্তাব বাস্তবায়ন না হওয়ার কথা জানিয়েছে দলটি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচ্ছিন্ন সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। এ সময় ঠাকুরগাঁওয়ের রাজাগাঁওয়ে নিহত একজন, আহত হয়েছে অন্তত 29 জন। জাল ভোটের অভিযোগে আটক হয়েছেন 26 জন। রোববার সকালে ভোট শুরুর ঘণ্টা তিনেক পর চট্টগ্রামের লোহাগড়ার পদুয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে 3 ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এতে সহকারী প্রিজাইডিং অফিসার সহ আহত হন অন্তত 10 জন। সিল দেয়া ব্যালট সহ 2 জন আর নানা অভিযোগে আটক হন আরও 10 জন। এতে ভোট বন্ধ ছিল প্রায় 40 মিনিট। ভোট চলতেছিল, চশমার প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনের কিছু লোক এসে অতর্কিতভাবে হামলা করার পরে আমাদের ভোট বন্ধ হয়ে যায়। বুঝে উঠতে পারিনি হঠাৎ মধ্যে আর কি, এর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হওয়ার পরে তো আমরা এখন আর কিছু করতে পারি না। এটা আমার নিজের সেন্টার, আমি কেন হামলা করবো আমার সেন্টারে? আমার সেন্টার আমি হামলা করার প্রশ্নই আসে না। যেখানে আমি বিপুল ভোটে বিজয়ী হব সেখানে কেন আমি হামলা করব? মাদারীপুরের ইসিবপুরে মামার পক্ষে নির্বাচন করতে এসে আহত হন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ কয়েকজন। তাদের দাবি, ভোট কারচুপিতে বাধা দেয়ায় হয়েছে হামলা। রাজশাহীর বাঘায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় এক প্রার্থী সহ আহত অন্তত 3। হলিদাগাছিতে আহত আরও 2 জন। কিশোরগঞ্জের জালালপুরের চর পুখিয়া কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান রুস্তমের উপর হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা। ছিনিয়ে নেওয়া হয় ব্যালট পেপার। দফায় দফায় চলে সংঘর্ষ, পরে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। 2 প্রার্থীর সমর্থকের ভিতরে সহিংসতা দেখা দিলে আমাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশরা প্রিজাইডিং অফিসারের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে গুলিবর্ষণ করে এবং সেই সাথে সাথে আমাদের প্রিজাইডিং অফিসার উনি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। হবিগঞ্জের খাগাউড়ায় স্বতন্ত্র ও আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর অনুসারীদের সংঘাতে আহত হন অন্তত 5 জন। পরে পুলিশের লাঠিচার্জে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সংঘর্ষ হয়েছে লক্ষ্মীপুরের পার্বতীনগরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যেও। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট কাল, তালিকায় দেশি বিদেশি 600-র বেশি ক্রিকেটার। শেষ মুহূর্তে ঢাকা স্টার্সের মালিকানা নিয়ে বিপত্তি। তিন দলের ফেডারেশন কাপ বয়কটে ঘরোয়া ফুটবলের নতুন সংকট। ক্লাব বাফুফের মধ্যে এই দূরত্ব ক্ষতিকর বলছেন সাবেকরা। কাল দুপুরে রাজধানীর একটি হোটেলে হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। দেশি বিদেশি 600-র বেশি ক্রিকেটার থাকছে এবারের ড্রাফটে। শর্ত পূরণে ব্যর্থ হয়ে ঢাকার ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়ায় আপাতত দলের কার্যক্রম চালিয়ে নেবে বিসিবি। সরাসরি 4 ক্রিকেটার দলে নেওয়ার কাজ এরই মধ্যে সেরে ফেলেছে বিপিএল এর দলগুলো। তবে প্রধান আকর্ষণ, যেখানে ভাগ্যের বড় পরীক্ষা, সেই প্লেয়ার্স ড্রাফটের অপেক্ষায় সবাই। সেরা কম্বিনেশনের জন্য দেশি তারকাদের পাশাপাশি বিদেশিদের দিকে নজর ফ্র্যাঞ্চাইজিদের। দেশি 2 শতাধিক ও বিদেশি 4 শতাধিক ক্রিকেটার নাম লিখিয়েছেন বিপিএল এর ড্রাফটের খাতায়। ঢাকার একটা হোটেলে আমরা 12টার সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2022 এডিশনের যে প্লেয়ার্স ড্রাফট, সেটা আমরা অর্গানাইজ করব এবং আমরা আশা করছি যে অত্যন্ত আনন্দমুখর পরিবেশ এটা হবে। ড্রাফটের মধ্য দিয়ে বিপিএল এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এমন সময়ে বিপত্তি বাধিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়েছে রূপা ও মান গ্রুপ। তবে বাদ পড়ছে না দল। নতুন কেউ আসার আগ পর্যন্ত বিসিবি নিজ দায়িত্বে দলের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা একটা টিমের মালিকানার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। যেটা আমরা ঠিক করেছে বোর্ড, এটা এখন পর্যন্ত এটা কন্ট্রোল এবং ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের ইন্টারেস্ট আমরা পেয়েছি। আমরা এবার যেটা করেছিলাম, আমরা অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছিলাম এবং তার মাধ্যমে ইটস অ্যাবাউট মোর দেন 400। সবশেষ পাকিস্তান সিরিজেই মাঠে ফিরেছে দর্শক। সেই ধারায় বিপিএলেও গ্যালারিতে থাকবে 50% দর্শক। পরিস্থিতি বুঝে বাড়ানো হতে পারে দর্শক সংখ্যা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিপিএলে বরাবরই দুর্দান্ত সাকিব আল হাসান, তার অধিনায়কত্বে শিরোপার স্বপ্ন দেখছে ফরচুন বরিশাল। উইন্ডিজ মেগাস্টার আন্দ্রে রাসেলকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কোচিং প্যানেলে সুজন ফাহিম জুটিতে সেরা কম্বিনেশনের প্রত্যাশা ম্যানেজমেন্টের। বিপিএল এর সবচেয়ে বড় তারকাকে এমন প্রশ্নে খুব একটা ভাবতে হবে না, কারণ 7 আসরে 3বার এই টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব আল হাসান। তাই তো বিপিএল এলেই সবার নজর থাকে সাকিবের দিকে। এবার সেই ভাগ্যবান দলটি বরিশাল। টাইগার আইকনকে পেয়ে মানসিকভাবে এগিয়ে গেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি। টাইগার তারকার হাতে দেয়া হচ্ছে অধিনায়কের দায়িত্ব। বিদেশিদের মধ্যে চূড়ান্ত করে ফেলেছে আন্দ্রে রাসেলকে। এই দুইজন এর আগে একসাথে খেলেছেন ঢাকা ডায়নামাইটসে। অত্যন্ত এক্সাইটেড বরিশালের সাথে খেলবে এই জন্য। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে সে মানে কম্বিনেশন তৈরি করে একটা দল তৈরি করতেছে, যেটা আমরা ভালো খেলতে পারি। আমি বলতে পারবো না যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন হবো, তা না। আমরা সুন্দর খেলার জন্য একটা ভালো দল তৈরি করতেছে। টি-20 ক্রিকেটের 2 সেরা তারকার সাথে 2 সেরা মাস্টার মাইন্ড খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিমকেও ডাগ আউটে পাচ্ছে বরিশাল। দেশের ক্রিকেটের 2 অভিজ্ঞ কোচের কৌশলের কাছে অন্য দলগুলো পেরে উঠবে না, বিশ্বাস ফ্র্যাঞ্চাইজিটির। তাদের সাথে কথা বলে দলের কম্বিনেশন তৈরিতে কাজ করছেন কর্তারা। চিন্তা করে দেখেন, মিরপুরের উইকেট সুজন ভাইয়ের চেয়ে বেশি মিরপুর উইকেট পৃথিবীর কেউ জানে না। সো সে জানবে কাকে নিলে, কোন ছেলেটাকে নিলে ওখানে কাজ করতে পারবে। সেম আমাদের যে ফাহিম ভাই আছে, ফাহিম ভাই ইয়াং ক্রিকেটারদের সবাইকে চিনে। আমরা যেহেতু বললাম যে ইয়াং ক্রিকেটার এবং আমাদের পারফর্ম ক্রিকেটারদের নিয়ে আমরা দল করব। সো এই দুইজনের কম্বিনেশন হওয়াতে এবং সাকিব থাকাতে আমি আশা করি আমার দলটা অত্যন্ত ব্যালেন্সড হবে। ড্রাফটে যুব বিশ্বকাপ জয়ী দলের তারকা ও উদীয়মানদের দিকেও নজর থাকছে ফরচুন বরিশালের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডে প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুয়ে প্রথমবার অনুশীলন করল বাংলাদেশ। নির্ধারিত সময়ের 4 দিন আগে করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাত। অতীত রেকর্ড ভুলে এবার কিউইদের মাটিতে ভালো কিছুর প্রত্যাশায় টাইগাররা। কোয়ারেন্টিনের বন্দিদশা থেকে মুক্ত ক্রিকেটাররা এর মধ্যেই কয়েকদিনের অনুশীলন সেরেছেন। এবার প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুয়ের সঙ্গে মানিয়ে নেয়ার মিশনও শুরু হয়ে গেল। আর টেস্ট ভেন্যুতে পা রাখার দিনে আরেকটি সুখবর, নির্ধারিত সময়ের 4 দিন আগেই করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। নির্ধারিত সময়ে 4 দিন আগে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছি। দলের অনুশীলনে যোগ দিতে পেরে স্বস্তি অনুভব করছি। টেস্টের ভেন্যুতে প্রথমবার অনুশীলনে সবাই দারুণ উদ্যমী ছিল। সবশেষ নিউজিল্যান্ড সফরে ক্যাচ ফেলা নিয়ে অনেক কাণ্ড হয়েছিল। সে কারণেই হয়তো এবার কোচিং স্টাফের মনোযোগের কেন্দ্রে ক্যাচিং প্র্যাকটিস। বিসিবি ও নিউজিল্যান্ড স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাই সব ধরনের সহযোগিতার জন্য। দলের সঙ্গে যোগ দিতে পেরে দারুণ খুশি। অনেক প্রতীক্ষার পর টেস্ট অভিষেক হওয়া ইয়াসির রাব্বি নেটে লম্বা সময় কাটিয়েছেন। তবে এখনই প্রথম টেস্টের কম্বিনেশন নিয়ে ভাবার সুযোগ নেই। টাইগারদের হাতে আরও 5টা দিন আছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবার জন্য। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসুন্ধরা কিংস এবং উত্তর বাড়িধারার মতো ফেডারেশন কাপ বর্জন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দ্বিতীয় দিনে ওয়াকওভার পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই সংকট বাফুফে ক্লাবের মধ্যে দূরত্ব তুলে ধরছে দেশের ফুটবলের জন্য, যা ক্ষতিকর মানছেন সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষকরা। কি একটা অবস্থা ঘরোয়া ফুটবলে। ফেডারেশন কাপের দ্বিতীয় দিন শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে এলেও প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ অনুপস্থিত। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের ভাগ্য নির্ধারণ হলো বায়োলজ অনুযায়ী। কমলাপুর টার্ফে খেলার জন্যই এত ঝামেলা। অগোচরে ফিকচার অদল বদলে বেড়েছে সংকট। বসুন্ধরা কিংসের অসন্তোষ বাফুফের মধ্যেই যেন ফাটল ধরিয়েছে। আমি নিজেও অনেকটা অসহায়, কারণ আমাদের চিঠি কোনো গুরুত্ব দেয় না। বাংলাদেশের ফুটবলের দলবদল, সূচি প্রণয়ন, এমনকি ফিকচার শুধুমাত্র একটি বিশেষ ক্লাব সুবিধাদের জন্য প্রণয়ন করা হয়ে থাকে। কে খেলবে কে খেলবে না সেটা না, আমার কথা হলো যেহেতু যদি কেউ পার্টিসিপেট না করে থাকে তাহলে সে জায়গায় যে ফর্মুলায় যা আছে, বায়োলজে যা আছে তাই হবে। কিংসের সভাপতি ইমরুল হাসান নিজেও ফেডারেশনে আছেন। টুর্নামেন্ট প্রসঙ্গে তার বিরুদ্ধ আচরণ তাই ভালোভাবে নেয়নি বাফুফে। কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এরই মধ্যে। শীর্ষ পর্যায়ের টুর্নামেন্ট 3 দল বয়কট করেছে ড্র সম্পন্ন হবার পর। অনাকাঙ্ক্ষিত অবস্থায় সামনে চলে এলো ক্লাব বাফুফের মধ্যে দূরত্ব, যা ঘরোয়া ফুটবলের জন্য ক্ষতিকর নিঃসন্দেহে। বসুন্ধরা এই ফুটবল, মরা ফুটবলকে উজ্জীবিত করার জন্য যথেষ্ট তাদের অবদান ছিল এবং তারা
আপ্রাণ চেষ্টা করছে যে ফুটবলের সেই ঋত গৌরব কীভাবে ফিরিয়ে আনা যায়, এটা সমঝোতার মাধ্যমে যত জলদি এটা নিরসন করা যায় সেটা ফুটবলের জন্য মঙ্গল বয়ে আনবে। রোববার প্রথম ম্যাচ হয়েছে ঠিকঠাক। সাইফ স্পোর্টিংকে 1-1 গোলে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। দুটি গোলই পেনাল্টি থেকে। প্রথমটায় বিতর্কিত সিদ্ধান্ত যায় সাইফের পক্ষে। ইনজুরি টাইমে আক্ষেপ ঘুচিয়েছে পুলিশ এফসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। শান্তিতে নোবেলজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। তিনি সাউথ আফ্রিকার বর্ণবাদ বিরোধী জনপ্রিয় নেতা। তাকে আধ্যাত্মিক নেতা, বর্ণবাদ বিরোধী কর্মী ও বৈশ্বিক মানবাধিকার আন্দোলনের সৈনিক অভিহিত করা হয়। 90 বছর বয়সে মৃত্যু হয় এই অতুলনীয় দেশপ্রেমিকের। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। 21-এ পদকপ্রাপ্ত সাংবাদিক দ্য ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক ও প্রকাশক রিয়াজউদ্দিন আহমেদকে সজল চোখে বিদায় জানালেন সহকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজায় অংশ নেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জন্মস্থান নরসিংদীর মনোহরদীতে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হয় রিয়াজউদ্দিন আহমেদকে। 1968 সালে পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন রিয়াজউদ্দিন আহমেদ। প্রায় 50 বছরের সাংবাদিকতা জীবনে ইংরেজি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই খ্যাতিমান সাংবাদিক। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সম্পাদক, দি নিউজ টুডের সম্পাদক ও প্রকাশক, ডেইলি টেলিগ্রাফের সম্পাদক, ডেইলি স্টারের উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াজউদ্দিন আহমেদ। কিছুদিনের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তথ্য উপদেষ্টাও ছিলেন তিনি। রাজনীতিতে তার একটা বড় শূন্যতা অনুভব করছি। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি। সাংবাদিকতার স্বাধীনতা, এই সব বিষয়গুলোতে তিনি যতটা মনোযোগ দিতেন সেগুলো আমরা দারুণভাবে মিস করব। মিষ্টভাষী এবং ইন্টারপ্রেটেটিভ কাইন্ড অফ স্পিকার, যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করতেন। দলমত নির্বিশেষে সবাইকে কাছে টেনে নিতেন রিয়াজউদ্দিন আহমেদ। সবসময় চেষ্টা করেছেন নিরপেক্ষ সাংবাদিকতা করার। তার বিদায়ে দেশ স্বাধীন সাংবাদিকতার এক স্তম্ভ হারিয়েছে বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা সাংবাদিকেরা। সকল বিষয়ে যোগ্যতা নিয়ে একজন রিপোর্টার থেকে তিনি সম্পাদক হয়েছিলেন এবং বুদ্ধিবৃত্তিক সম্পাদক হিসেবে রিয়াজ ভাই অনেক দিন আমাদের সামনে আদর্শ হয়ে থাকবেন। হাসপাতাল থেকে ফেরার কথা ছিল, আমাদের সাথে কথা বলার কথা ছিল, আমাকে অপেক্ষা করতে বলছেন। সৎ সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংবাদিকদের স্বাধীনতায় আমরা যেন সবাই আমাদের মনোনিবেশ। রিয়াজউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। আপনার মাগফিরাত কামনা করে এবং আল্লাহ যদি ওনাকে বেহেশত নসিব করে, উনি যদি কাউকে কখনো কোনো কষ্ট দিয়ে থাকে আমি ওনার হয়ে আপনাদের সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। করোনা পরবর্তী জটিলতায় ভোগে শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজউদ্দিন আহমেদ। তার বয়স হয়েছিল 76 বছর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 1 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,060 জনের। 851টি ল্যাবে 24 ঘন্টায় 17,245 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 268 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.57%। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,83,253 জনে। সুস্থ হয়েছেন আরও 247 জন। এ নিয়ে মোট সুস্থ 15,47,427 জন। আগামী সপ্তাহে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে পিসিআর ল্যাব। এতে মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে বিদেশ যাত্রায় ভোগান্তি কমবে আশা করছে প্রবাসীরা। সংশ্লিষ্টরা বলছেন 2.5 ঘন্টার মধ্যে পাওয়া যাবে করোনা পরীক্ষার সনদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে প্রবেশের ক্ষেত্রে 24 ঘন্টা আগের করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে কর্তৃপক্ষ। এরপরই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয় পিসিআর ল্যাব।
প্রবাসীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম বিমানবন্দরেও পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা দেওয়া হয়, কিন্তু এখনও ল্যাব চালু না হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে অনেকের, দ্রুত ল্যাব চালুর দাবি তাদের। ওই সময় ভিসা টেস্ট না থাকার কারণে আমার বিষয়টা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। আমাদের প্রবাসী যাতে আটকা না পড়ে, আমাদের রেমিটেন্সে যাতে আমরা ঘাটতি না পড়ে, এই নির্দেশনাটা কার্যকর করে এখানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ল্যাবটা বসানো হোক। স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায় বিমানবন্দরে দ্রুততার সাথে এগিয়ে চলছে পিসিআর ল্যাব বসানোর কাজ। এটার ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে এবং এটার ভিতরে যেই ফ্রেমগুলি বসাতে হবে সেগুলোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা আশা করছি এর মধ্যে 4টে প্রতিষ্ঠানের মধ্যে 2টো একেবারেই তৈরি আছে, তারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে। আমার আশা আমরা এটা মনিটর করছি, উইদিন 7 days উই ক্যান স্টার্ট। বিমানবন্দরে ল্যাব চালু হলে করোনা পরীক্ষায় ভোগান্তি কমবে বলে আশা করছে প্রবাসীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। যশোর সদর হাসপাতালে 4র্থ শ্রেণীর কর্মচারীর হাতে লাঞ্ছিতের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকালে বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় তারা জানিয়েছেন, গত 15 ডিসেম্বর 4র্থ শ্রেণীর কর্মচারীর হাতে লাঞ্ছিত হন এক ইন্টার্ন চিকিৎসক। এই ঘটনায় ওই দিনই গঠন করা হয় তদন্ত কমিটি, কিন্তু 10 দিন অতিবাহিত হলেও অভিযুক্তের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হই, আমরা লিখিত প্রতিবাদ লিপি, লিখিত আবেদনপত্র, সুষ্ঠু তদন্তের দাবিতে শাস্তির দাবি জানাই। আমরা গণস্বাক্ষর কর্মসূচি করি, আমরা 1 ঘন্টা কর্মবিরতি, আবার কোনোদিন 2 ঘন্টা কর্মবিরতি করি। এভাবে 11 দিন আজ পেরিয়ে গেছে, কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি আজ যশোর মেডিকেল কলেজের বুকে নাই। সাউথ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা, শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। রোববার ক্যান্সার সৃষ্ট জটিলতায় 90 বছর বয়সে মৃত্যু হয় তাকে আধ্যাত্মিক নেতা, বর্ণবাদ বিরোধী কর্মী ও বৈশ্বিক মানবাধিকার আন্দোলনের সৈনিক অভিহিত করে প্রেসিডেন্ট রামাপোসা বলেছেন, তিনি ছিলেন অতুলনীয় এক দেশপ্রেমিক। 20 শতকের শেষ ভাগে কেপটাউনে আর্চবিশপের দায়িত্বে ছিলেন ডেসমন্ড টুটু। সে সময় থেকেই দক্ষিণ আফ্রিকায় জাতিগত বিদ্বেষ কমাতে অনুকরণীয় ভূমিকা ছিল তার। নেলসন ম্যান্ডেলার পর দেশটির বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে যে কজন সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন, টুটু তাদেরই একজন। বর্ণবৈষম্যের অবসানে কাজের স্বীকৃতিতে 1984 সালে তিনি ভূষিত হন নোবেল পুরস্কারে। রোববার সকালে কেপটাউনের ওয়েসিস ফ্রেইল কেয়ার সেন্টারে মৃত্যু হয় এই মহান ব্যক্তিত্বের। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে, কেপটাউনে আমাদের প্রিয় আর্চ বিশপ ডেসমন্ড এমপিলো টুটু মারা গেছেন। তার স্ত্রী, পুত্র, কন্যার প্রতি গভীর সমবেদনা জানাই। 1989 থেকে 94 পর্যন্ত শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকারের পতনের পর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন টুটু। 1997 সালে ধরা পড়ে ক্যান্সার। বিশ্ব মানবাধিকার আন্দোলনের এই যোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ও মার্টিন লুথার কিং এর কন্যা বার্নিস কিং সহ অনেকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল প্রিয় সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।